আসসালামু আলাইকুম। তোমাদের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্লাসে স্বাগতম। আমাদের আজকের কম্পিউটার ক্লাসটা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি কম্পিউটার শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক্লাসে তোমাদের 40টা দেওয়া হয়েছিল, তার মধ্যে 20টা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের এই 20টা শর্ট কোশ্চেনের উপর একটা ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে আমরা ক্লাস টেস্টটা নিতে পারি না। তো আসো আমাদের অর্ধেক যে আরও 20টা আছে শর্ট কোশ্চেন, ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আজকে 20টা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। প্রথম যে ছোট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 21 নম্বর থেকে আমরা শুরু করব আজকে। বলছে যে হোয়াট ইজ মিন্ট বাই জেনারেশন ইন কম্পিউটার টার্মিনোলজি, অর্থাৎ কম্পিউটার টার্মিনোলজিতে জেনারেশন বলতে কি বোঝায়। Generation is the period of year in which the computer are enhanced as previous. জেনারেশনটা হচ্ছে তোমার কম্পিউটার, যেমন যে কোরাই 3, তারপরে কোরাই 5 বের হয়েছে, তারপর কোরাই 7। যে মানে জেনারেশন কথা মানে আপগ্রেড ভার্সন, অর্থাৎ এখন আজকে যেটা বের হয়েছে ঠিক তার 6 মাস পরে এর চেয়ে আরও উন্নত মানের বের হবে। যেমন আমরা যেগুলো মডেলগুলো আমরা যেমন মোবাইল ফোন ইউজ করি, যেমন MI3, MI4, MI5, শাওমি যেটা MI6, তারপরে যেমন অ্যাপলের আইফোন আমরা ব্যবহার করি। আইফোন থেকে আইফোন শুরু হয়েছিল, তারপরে 3 এসছে, তারপর iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 6a, iPhone 6s, iPhone 7, iPhone 8। এই যে এভাবে মনে করো দিন যায় এবং একটা যন্ত্রের কি হয়, আপগ্রেডেশন হয়, অর্থাৎ সেটা আরও উন্নত হয়ে বাজারে আসে। দিস ইজ কল্ড জেনারেশন। এটা কম্পিউটারের ক্ষেত্রেও তাই, কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে যে আজকে 6 মাস আগে যে ডিভাইসটা ছিল, আজকে যেটা বের হয়েছে তার চেয়ে উন্নত মানের, সেটাই হচ্ছে একটা জেনারেশন। একটা নতুন জেনারেশনে সে নতুন ডিভাইস বা অনেক সময় একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে দেখা যায় যে ওই যন্ত্রটার অনেক মৌলিক পরিবর্তন হয়ে যায়, যন্ত্রটা মাইক্রো হয়ে যায়, ছোট হয়ে যায়, মাইক্রোচিপে চলে আসে, যন্ত্রটা আরও সহজলভ্য হয়, যন্ত্রটা আরও কতটা আরও সুবিধাজনক উপায়ে ব্যবহার করা যায়, কতটা সহজে ব্যবহার করা যায়, যন্ত্রটা আরও তোমার কাছে যেমন টাকাও সহজলভ্য হয় আর ব্যবহারেও সেটা আরও সহজ হয়ে যায়। এটা হচ্ছে জেনারেশনের সংজ্ঞা মোটামুটি। এবার আসো ডিফাইন পার্সোনাল কম্পিউটার। ব্যক্তিগত কম্পিউটার যেটা আমরা যেটা ব্যবহার করি, যেটা হচ্ছে বলছে যে এ স্মল রিলেটিভলি ইনএক্সপেন্সিভ কম্পিউটার ডিজাইন ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইউজার। একজন ব্যক্তির ব্যবহারের জন্য খুব অল্প দামে যে কম্পিউটারটা তৈরি করা হয়। ইন প্রাইসের ক্ষেত্রে দেখো, পার্সোনাল কম্পিউটার্স রেঞ্জ এনিওয়্যার ফ্রম আ ফিউ $100 to $1000। কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশে এটার রেঞ্জ আছে প্রাইস। অল আর বেসড অন দ্য মাইক্রো প্রসেসর টেকনোলজি। একটু আগে যেটা বললাম যে মাইক্রো প্রসেসর টেকনোলজি, অর্থাৎ কম্পিউটার মধ্যে কতটুকু মাইক্রো প্রসেসর দেওয়া, কম্পিউটার কতটুকু সহজলভ্য করা হয়েছে, কতটুকু আরামদায়ক করা হয়েছে, এটার উপর ডিপেন্ড করতেছে তোমার টাকা, তোমার প্রাইসটা। দ্যাট ইনাবেলস ম্যানুফ্যাকচারার টু পুট অ্যান এন্টায়ার সিপিইউ অন ওয়ান চিপ। অর্থাৎ মনে করো যে আগের কম্পিউটার কত বড় ছিল, এখন কিন্তু আমাদের হাতের মধ্যেও কম্পিউটার। আমরা যেটা মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করি সেটাও কিন্তু কম্পিউটার। তাহলে চিন্তা করো এটা কতটা ছোট হয়ে আছে। আমরা একটু উদাহরণ হিসাবে দেখি। বিজনেস ইউজ পার্সোনাল কম্পিউটার, বিজনেসেস ইউজ পার্সোনাল কম্পিউটার ফর ওয়ার্ড প্রসেসিং। এই যে ওয়ার্ড প্রসেসিং, যেমন আমি যে কাজগুলো করছি, তোমাদের প্রেজেন্টেশন তৈরি করছি, এগুলো কিন্তু ওয়ার্ড প্রসেস করে কিন্তু তৈরি করা।
অ্যাকাউন্টিং, যে ব্যবসা প্রতিষ্ঠানে যারা কম্পিউটার ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিং জন্য, অ্যাকাউন্টিংয়ের জন্য, ডেস্কটপ পাবলিশিং, যেমন যে পত্রিকা বের হয়, বই প্রকাশ করে, যে ছাপাখানায় যেটা হয় সেটাকে বলা হয় ডেস্কটপ পাবলিশিং। অ্যান্ড ফর রানিং স্প্রেডশিট অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট এবং ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, ভোটার তালিকা তৈরি করা, তারপর করে যে আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানের ডেটা, এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্টের আওতায় পড়ে। এরপর আমরা দেখবো একটা পয়েন্ট বলছে অ্যাট হোম, বাড়িতে দ্য মোস্ট পপুলার ইউজ ফর পার্সোনাল কম্পিউটার্স ইজ ফর প্লেইং গেমস। বাড়িতে আমরা কিন্তু গেম খেলার জন্যই কম্পিউটার ব্যবহার করি। আর সত্যিকার অর্থে এখন আর কম্পিউটার তো আমাদের হাতে চলে আসছে, এর আমরা পাবজি খেলি কিন্তু এখন আর কম্পিউটার খুলে বসি না। কিন্তু বুঝতে হবে তোমার সংজ্ঞাটা আমি কী দিচ্ছি। তুমি যদি তোমার মাথায় কম্পিউটার বলতে চেয়ার টেবিলে বসে কাজ করা বা এরকম কিছু একটা বোঝো, তাহলে তুমি ঠিক আছো। কিন্তু এখন কম্পিউটার কিন্তু তোমার হাতের মুঠোয় যেটা আছে সেটাও কিন্তু কম্পিউটার আওতায়। তো আমরা করতেছিলাম কিন্তু পার্সোনাল কম্পিউটার। আসলে আমরা পার্সোনাল কম্পিউটারটা একটু দেখি। এই হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আসুন এর পরেরটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা হচ্ছে তোমার বিশাল একটা ঘরের মধ্যে অনেকগুলো চিপস, প্রসেসর, ট্রানজিস্টরের সমন্বয়ে একটা কম্পিউটার, যেটা পুরো ঘর জুড়ে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সমস্ত যন্ত্রপাতি একটা সিপিইউর মধ্যে সেন্ট্রালি কাজ করে, সেটাই হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আমরা একটু এটার সংজ্ঞাটা পড়ে নিই। মেইন ফ্রেমস আর কম্পিউটার ইউজড মেইনলি বাই লার্জ অর্গানাইজেশনস ফর ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস। অনেক বড় বড় প্রতিষ্ঠানে এটা ব্যবহার করা হয়। টাইপিক্যালি বুলক ডাটা প্রসেসিং, মনে করো যে একটা দেশের জনশুমারি, আদমশুমারি করা, বা যে কোনো একটা ডেটা নেওয়া, তোমার ইনকাম ট্যাক্সের ডেটা নেওয়া, সাচ এস সেন্সাস। সেন্সাস কথাটা মানে হচ্ছে আদমশুমারি। ইন্ডাস্ট্রি অ্যান্ড কনজিউমার স্ট্যাটিস্টিক্স, যেমন স্ট্যাটিস্টিক তো মনে বোঝে যে পরিসংখ্যান, হিসাব নেওয়া। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, মনে করো যে রিসোর্স, যেটা সম্পদের সুষম ব্যবহার কীভাবে করতে হবে সেগুলোর প্ল্যানিং করা। অ্যান্ড ফিনান্সিয়াল প্রসেসিং, যেমন ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রেও আমরা এই মেইন ফ্রেম কম্পিউটারের ব্যবহার হয়। এটা কিন্তু কোনো ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার হয় না, এটা হচ্ছে গিয়ে তোমার জাতীয় পর্যায়ে হয়। বিভিন্ন বড় বড় গবেষণা প্রতিষ্ঠানে এ ধরনের কম্পিউটারের ব্যবহার হয়। এটাই হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। দ্য টার্ম প্রবাবলি হ্যাড অরিজিনেটেড ফ্রম দ্য আর্লি মেইন ফ্রেমস, যেটাকে আর্লি যে টার্মটা ব্যবহার হয়েছে দেখি, অ্যাজ দে ওয়ার হাউসড, তাদেরকে হাউসড করা হয়েছিল, রাখা হয়েছিল ইন ইনার মাউস, বিশাল রুম সাইজড মেটাল বক্সেস আর ফ্রেমস, রুমের মধ্যে একটা মেটাল বক্স এবং ফ্রেমের মধ্যে রাখা হয়েছিল। আসলে আমরা মেইন ফ্রেম কম্পিউটারটা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের মেটাল বক্সের মধ্যে বিভিন্ন বড় বড় একেবারে ফ্রিজের মতো করে, দেখো একটা রতে 1 2 3 4 5 6 প্রায় 20-30টা ফ্রিজের মতো তোমার যন্ত্র রাখা আছে একটা রতেই। তাহলে এরকম কয়টা রো আছে? 1 2 3 4 5। আমাদের ছবির মধ্যে আমরা 5টা রো দেখতে পাচ্ছি। তার মানে কয়েকশো ফ্রিজ, যদি একটা ঘরের মধ্যে কয়েকশো ফ্রিজ যদি তুমি রাখো এবং প্রত্যেকটা ফ্রিজকে যদি একটা করে যন্ত্র ধরে নাও, পুরো ওই ফ্রিজ, পুরো ঘরটা জুড়েই হচ্ছে একটা কম্পিউটার। দিস ইজ কল্ড মেইন ফ্রেম কম্পিউটার। আমি কম্পিউটার দেখা যায় অন্যান্য কম্পিউটারকে লিড করে, এই জন্য এটাকে বলা হয় মেইন ফ্রেম কম্পিউটার। ডিফাইন মিনি কম্পিউটার। আর মিনি কম্পিউটার ইজ আ মাল্টি ইউজার, মানে অনেক কাজের ক্ষেত্রে, যেমন আমার গানও শুনতেছে, আমি পাবজিও খেলতেছি, আমি আবার ছবিও দেখছি, আমি আবার ওটা দিয়ে ফেসবুকিংও করছি, আমি আবার ওটা দিয়ে কি করছি, আমি ওটা দিয়ে আবার জুমের মধ্যে ক্লাসও করছি, ক্লাসও নিচ্ছি, আবার ক্লাস করছিও। তো এগুলো হচ্ছে মাল্টি ইউজার, মানে একটা আবার ওটা দিয়ে আমরা কথাও বলছি। তাহলে আমরা মিনি কম্পিউটার বলতে প্রথমে যেটা আমি এতগুলো কথা বললাম, তোমার স্মার্টফোন, এটা একটা মিনি কম্পিউটার। তো এই মিনি কম্পিউটার ইজ আ মাল্টি ইউজার অর টাইম শেয়ারিং সিস্টেম। এখানে টাইম শেয়ারিং সিস্টেমের কথা বলা হচ্ছে। ইট ইজ ইউজড ফর মিডিয়াম স্কেল ডেটা প্রসেসিং, মানে মিডিয়াম ডেটা প্রসেসিং করা যায়, সাচ এস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রসেসিং। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা প্রসেসিং করি না, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন ধরনের আছে সফটওয়্যার আছে, যে 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 ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেরই সফটওয়্যার তোমরা ব্যবহার করছো। সেটা কিন্তু একটা ওই উইন্ডোজ অ্যাপস থেকে, তোমার প্লে গ্রুপ থেকে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নিচ্ছ, সেই অ্যাপসটা আছে। যেমন ধরো একেবারে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রসেসিংয়ের একটা হচ্ছে বিকাশ, যেমন নগদ বিকাশ, এগুলো কি হয় আমাদের
বিকাশের কিন্তু আইফোন আছে, ওদের সফটওয়্যার আছে, আমরা ওখানে গিয়ে কিন্তু আমরা ওখান থেকে মানি ট্রান্সফার করতে পারি, সেন্ড মানি করতে পারি, ক্যাশ আউট করতে পারি, আবার টাকা রাখতেও পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রসেসিং। তারপরে পেরোল প্রসেসিং এটসেট্রা। তারপর দেখো মিনি কম্পিউটার প্রসেস গ্রেটার স্টোরেজ ক্যাপাসিটি, তার প্রসেস করার সক্ষমতা আছে, গ্রেটার স্টোরেজ, অনেক ডেটা সে প্রসেস করতে পারে, অ্যান্ড লার্জার মেমোরিজ অ্যাজ কম্পেয়ার। মনে করো ধরো এখন যেমন র্যাম এবং রমের কথা আমি এখন বলবো, র্যাম এবং রমের কথা বলবো। যখন আমরা একটা স্মার্টফোনকে দিয়ে, তাহলে বলি যে র্যাম কত, 1 জিবি, সবচেয়ে কম 1 জিবি, তারপরে 2 জিবি, এখন তো 4 জিবি, 6 জিবি, 8 জিবি র্যাম বের হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা র্যামটা দেখি তাহলে। এবং এটা কি করে, এটা মেমোরিজ, যেটা রম কত, রম মানে মেমোরি, যেটা স্টোর করবে, তুমি যেটা রাখবা সেটা রেখে দিবে, তুমি গান ভরবা, তুমি সিনেমা রাখবা, এগুলোতে স্টোর করবে। এখন কত হয়, যেমন 32 হয়, 64 হয়, 128 হয়, 256 হয়, এভাবে বাড়তে থাকে কিন্তু তোমার। এটা হচ্ছে গিয়ে তোমার মেমোরি ক্যাপাসিটি। তো এই যে এটা হচ্ছে মিনি কম্পিউটার। আমরা আসলে দেখি মিনি কম্পিউটার কোথায়। মিনি কম্পিউটারের আওতাভুক্ত আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। বাম দিক থেকে যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখব এটা হচ্ছে তোমার ডেস্কটপ কম্পিউটার দেখা হচ্ছে, তারপর পেজারও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। ডেস্কটপ কম্পিউটার একটু আগে দেখলাম, তারপর ল্যাপটপ, তারপর হচ্ছে নোটবুক এবং ল্যাপটপের যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে ল্যাপটপের মধ্যে তোমার সিডি ড্রাইভটা থাকে, আর নোটবুকে সিডি ড্রাইভটা থাকে না। হ্যাঁ, ওখানে শুধু ইউএসবি পোর্ট থাকে, কিন্তু ল্যাপটপের মধ্যে তোমার সিডি ড্রাইভ থেকে যায়, এই ড্রাইভটা ল্যাপটপের মধ্যে থাকে। আর ল্যাপটপের চেয়ে নোটবুকের ক্যাপাসিটি একটু কম থাকে, এবং নোটবুকটা একটু হালকা করে তৈরি করা হয়, মানে সহজে বহনযোগ্য। তারপর হাইব্রিড হচ্ছে বর্তমানে, যেমন ল্যাপটপকে আমরা যেমন দুইটা অংশ দেখি ল্যাপটপের, একটা হচ্ছে একটা যেটা আমরা ভাঁজ করে রাখি, একটা অংশকে বলা হয় মনিটর এবং নিচের অংশকে বলা হয় কিবোর্ড। তো এখন যেটা বের হয়েছে সেটা আমাদের টাচ স্ক্রিন যেটাকে বলি, যেটা জাস্ট লাইক আওয়ার স্মার্টফোন, আমাদের মোবাইল ফোনের মতো এখন যেটা ল্যাপটপ বের হয়েছে, যে আমরা এটা আলাদা করেও সেটা কি করতে পারি, আমার নিচের অংশের প্রয়োজন নাই, আমি শুধু মনিটর নিয়ে আমি হাঁটাচালা করতে পারি, এটা নিয়ে যেতে পারি, কারণ মনিটরকে আমি জাস্ট লাইক স্মার্টফোনের মতো আমি ব্যবহার করতে পারি। টাচ স্ক্রিন সব কিছু আমার ভার্চুয়াল কিবোর্ড ওখানে চলে আসবে। তারপর এটাকে আমরা বলছি হাইব্রিড। এরপর হচ্ছে ট্যাবলেট পিসি। ঠিক ট্যাবলেট পিসি অনেকেই জানাচ্ছ, ট্যাব যেটা পিসি, যেমন আমাদের যে স্মার্টফোনগুলো আছে 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, কিন্তু 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি গেলেই মনিটরটা তখন একটা ট্যাব হয়ে যায়, তখন এখানে ওই কম্পিউটারের মতো অনেক কাজ করা যায়। তারপর আমি স্মার্টফোন দেখতে পাচ্ছি সর্বডানে। এগুলো সবগুলোই হচ্ছে মিনি কম্পিউটারের আওতাভুক্ত। এবার হচ্ছে বলছে ডিফাইন সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারটা দেখি কি, দ্য ফাস্টেস্ট টাইপ অফ কম্পিউটার, প্রচুর দ্রুতগতি সম্পন্ন। সুপার কম্পিউটার্স আর ভেরি এক্সপেন্সিভ, অনেক দামি, অনেক এক্সপেন্সিভ, অ্যান্ড আর এমপ্লয়েড, যেটাকে কাজে লাগানো হয় ফর স্পেশালাইজড অ্যাপ্লিকেশন, বিশেষ বিশেষ কাজে, দ্যাট রিকোয়ার ইমেন্স অ্যামাউন্ট, ইমেন্স মানে অসীম পরিমাণ, কি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক হিসাব নিকাশ, মানে একেবারে যার শেষ নাই, এত পরিমাণ হিসাব নিকাশ এখানে করা হয় এ ধরনের কম্পিউটারে। এক্সাম্পল হিসাবে দেখো, ওয়েদার ফরকাস্টিং রিকোয়ার্স আ সুপার কম্পিউটার। যেমন আমরা বিশ্বের পুরো ওয়েদার, আমরা কিন্তু একই ওয়েদারে যদি আমরা যাই, তুমি তোমার স্মার্টফোন দিয়ে যদি, অথবা তোমার ল্যাপটপ বা তুমি কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার দিয়ে যদি তুমি ওয়েবসাইটে যাও, একই ওয়েদার, কিন্তু সে তোমাকে কি করবে, পুরোপুরি এক্সাক্ট বলবে যে বাংলাদেশে ঢাকা কেমন। তুমি যদি নিউ ইয়র্কের চাও, ঢাকার চাও, তুমি যদি সৌদি আরবের চাও, তুমি যদি মনে করো যে অস্ট্রেলিয়ার এই মুহূর্তের ওয়েদার ফরকাস্টিং চাও, সে কিন্তু ঠিক অ্যাকিউরেট দেখাবে, এবং শুধু এই মুহূর্তেরটা দেখাবে না, আজকেরটা দেখাবে, এবং তোমার অ্যাডভান্স আগামী 1 সপ্তাহের তোমার ওয়েদার ফরকাস্টটা তোমার অ্যাকিউরেট দেখাবে, যে এটা হতে যাচ্ছে, বৃষ্টি হতে যাচ্ছে, আগামী পরশু বৃষ্টি হবে, আগামী সকাল। এইগুলো কাজ কিন্তু সুপার কম্পিউটারের মাধ্যমেই সম্ভব হয়। যেমন আদার ইউজেস অফ সুপার কম্পিউটার ইনক্লুড অ্যানিমেটেড গ্রাফিক্স, যেমন আমরা কার্টুন ছবিগুলো দেখি, ওটা ফ্লুইড ডাইনামিক ক্যালকুলেশন। ফ্লুইড ডাইনামিক ক্যালকুলেশনের যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন যে সমুদ্রের নিচে, সমুদ্রের গভীরে যে তোমার
যেমন ওয়েদার ফোরকাস্টের ইটস আ পার্ট অফ আ ওয়েদার ফোরকাস্ট, সমুদ্রে কীভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, তোমার জোয়ার ভাটা, তোমার যে তোমার ক্লাউডগুলা, হ্যাঁ, তোমার ঢেউগুলা, এই ঢেউগুলো কিন্তু ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে ওয়েদার ফরকাস্টিং। আবার ক্লাউড যেটাকে আমি বলছি, যেটা বৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু সবই ফ্লুইড ডাইনামিক ক্যালকুলেশনের মধ্যে যায়। নিউক্লিয়ার এনার্জি রিসার্চ, তোমাদের আণবিক শক্তি গবেষণা, অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। যেমন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনটা হচ্ছে তোমার পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, যেটা দুইটা এখানে বলা যায়। এক্সপ্লোরেশন কথাটা মানে হচ্ছে আবিষ্কার করা, পেট্রোলিয়াম জাতীয় খনিজ আবিষ্কারের ক্ষেত্রে মাটির নিচে আছে বা সমুদ্রের তলদেশে আছে। আবার পেট্রোলিয়াম যেটা আমরা ব্যবহার করি তেল, সেগুলোর কিন্তু কী হয়, এটা আবিষ্কারের ক্ষেত্রে আমরা সুপার কম্পিউটার ব্যবহার করি। দেখো আমরা একটু গেটে ইমেজ থেকে নেওয়া এই ইমেজটা, সুপার কম্পিউটারের চেয়ে ভালো, জাস্ট লাইক আ মেইন ফ্রেম কম্পিউটার। তোমরা দেখতে পাচ্ছ যে একজন কাজ করছেন, উনি কম্পিউটার জাস্ট ড্রয়ারের মতো করে উনি একটা ডিভাইসটাকে বের করছেন। এরকম প্রচুর ডিভাইস রয়েছে এখানে, এবং এটাও দেখা যায় যেটাকে হাউসড করা হয়, একটা ঘরের মধ্যে রাখা হয়, বিশাল জায়গা প্রয়োজন হয় তোমার একটা সুপার কম্পিউটার চালাইতে। এবং সুপার কম্পিউটার তো সুপার বুঝেছো, এটা স্পেশাল, তার কত ক্ষমতা। সে কিন্তু শুধুমাত্র আজকের না, সে গত আগামী এক সপ্তাহের কিন্তু ওয়েদার ফরকাস্টিং করে ফেলছে। সুতরাং বুঝতেই পারছো। ওকে, এবার আসো সফটওয়্যার। সফটওয়্যার তো আমরা জানি, তোমরা এগুলো মুখস্থ করে নিও। সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে এর আগেও তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছিল, আলোচনা করা হয়েছিল। সফটওয়্যার তো তোমরা জানো, যেটা আমরা কম্পিউটারের ভিতরে যেগুলো আমরা দেখি, যেমন গানটা দেখি, গানটা কিন্তু ধরা যায় না, এটা দেখা যায়। গান দেখছি আমি, কম্পিউটার যখন কোনো কিছু লিখছি আমি সেটা দেখছি, আমি যখন কম্পিউটারে কোনো চিঠি টাইপ করছি ওই চিঠিটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং সেটাই হচ্ছে সফটওয়্যার। কম্পিউটার ইনস্ট্রাকশন অর ডেটা, এটাকে বলা হয় তথ্য। ডেটা, এনিথিং দ্যাট ক্যান বি স্টোরড ইলেকট্রনিক্যালি ইজ সফটওয়্যার। যা কিছু কম্পিউটারের ভিতরে স্টোর করা হয়, মজুত করা হয় ইলেকট্রনিক্যালি, সেটাই হচ্ছে সফটওয়্যার। অথবা আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি, computer software or just software is a general term used to describe the role that computer programs, procedures and documentation in a computer system এর মধ্যে যে আমরা যে রোল হচ্ছে কম্পিউটার ভূমিকা, যেগুলো কম্পিউটার প্রোগ্রাম করি, প্রসিডিওর যে প্রক্রিয়াগুলো চালানো হয়, ডকুমেন্টেশন করি, যে আমরা লিখছি। যেমন আমি কিন্তু এটা ডকুমেন্টেশন করেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে কম্পিউটারে কী করেছি, এটাকে ডকুমেন্টেশন করেছি, তারপরে কিন্তু আমি তোমাকে সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে শো করানো হচ্ছে এটা। তাহলে ডিফাইন সফটওয়্যার দেখলাম। সফটওয়্যার আসলে সফটওয়্যার তোমরা বুঝেছো। এবার আমরা হার্ডওয়্যার দেখব। কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সায়েন্সে কী বলা হচ্ছে, দ্য মেকানিক্যাল ম্যাগনেটিক ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস মেকিং আপ আ কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার। তাহলে দেখো মেকানিক্যাল, ম্যাগনেটিক, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, কম্পোনেন্ট যেটা ধরা যায়, যেটা বস্তু, যেটা মেকিং আপ এ কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার, একটা কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যারকে সে কী করে, তৈরি করে। হার্ডওয়্যার ইনক্লুডস নট অনলি দ্য কম্পিউটার প্রপার বাট অলসো দ্য কেবলস। শুধু কম্পিউটারকে বলা হচ্ছে না, তার সাথে কম্পিউটারের বাইরে যেমন কেবল, তার রয়েছে কানেক্টার্স, আমরা যেটা বলছি পোর্ট যেগুলোকে বলি, পাওয়ার সাপ্লাই ইউনিটস যেটা রয়েছে, অ্যান্ড পেরিফেরাল ডিভাইসেস সাচ এস দ্য কিবোর্ডস, মাউস, অডিও স্পিকার্স অ্যান্ড প্রিন্টার্স। এটা কিন্তু কম্পিউটার বাইরের। যেমন আমাকে কম্পিউটারের সাথে কিন্তু কিবোর্ড দেয়, কিন্তু কিবোর্ড তো আমাকে আলাদা করে কম্পিউটারের সিপিইউর মধ্যে আমাকে কী করতে হয়, ঢুকাতে হয়, তাই পোর্টের মধ্যে আমাকে কানেক্ট করতে হয়। মাউসটাও তাই, অডিও স্পিকারটাও তাই, এবং প্রিন্টারটাও তাই। এটা কিন্তু কম্পিউটারের একটা অংশ, কিন্তু কম্পিউটারের সাথে এটা সংশ্লিষ্ট নয়। এটা আমাদের বাইরে থেকে এটাকে কী করা হয়, আমরা ইনপুট দেই। দেখো আমরা কম্পিউটার হার্ডওয়্যারের কিছু বিষয় এখানে আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে এখান থেকে দেখাচ্ছে প্রিন্টার, তারপরে মাউথ পিস দেখা যাচ্ছে, আমি একটু কার্সার দিয়ে দেখাচ্ছি। তারপরে এখানে দেখা যাচ্ছে সিডি রম ড্রাইভ, এটাও কিন্তু কম্পিউটারের মধ্যে দেওয়া হয়। এখানে সিপিইউর মধ্যে এই জায়গায় এই তোমার সিডি বা ডিভিডি ড্রাইভটাকে এখানে দেওয়া হয়। তারপর আমরা দেখছি এটা অ্যাডাপ্টার, এটা ওয়াইফাই বলা যায়। এটাকে বলা হয় হার্ড ডিস্ক। এটা তো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই জিনিসগুলো সব, এই জিনিসগুলো সব, এই যেগুলোর উপর দিয়ে মাউস যাচ্ছে, সব কিন্তু এটার ভিতরে থাকে। এইটাকে বলা হয় প্রসেসর। এটাকে কি বলা হয়, ওয়েব ক্যামেরা। এখন তো ওয়েব ক্যামেরা আলাদা করে আমরা ব্যবহার করি না, যেমন তোমরা আমাকে দেখছো
কিভাবে, আমি তো আলাদা এই ধরনের কোনো ক্যামেরা ব্যবহার করি না, এটা আমার ল্যাপটপের মধ্যে ক্যামেরাটা ইনস্টল আছে, ইনবিল্ট আছে। তারপর এটাকে বলা হয়, দেখো এটাকে বলে মাদারবোর্ড, এটা একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। এই দেখো এগুলো প্রত্যেকটা, এই যে হার্ডওয়্যার, যে মাউস, এটা কি মোবাইল ফোন, স্মার্টফোন, এটা অ্যাডাপ্টার ওয়াইফাই যেটাকে আমরা বলি। হ্যাঁ, তারপর দেখো এটা পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা হচ্ছে মাইক্রোফোন, হ্যান্ড পিস, হেডসেট যেটাকে আমরা বলি, হেড পিস বলি। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধরতে পারি, হাত দিয়ে ধরতে পারি বলে এগুলো এক একটা ডিভাইস, এবং এগুলোকে বলা হয় হার্ডওয়্যার। হোয়াট ইজ অ্যান ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশনটা কি? এই যে আমি ইনস্ট্রাকশন করছি বলি না, সে উপর আগে পিছিয়ে হচ্ছে, এটাই হচ্ছে ইনস্ট্রাকশন। এই যে আমি ওকে বলছি, আমি হার্ডওয়্যারের মাধ্যমে কম্পিউটারকে বলছি তুমি আগে যাও পিছিয়ে যাও, সে আগে পিছিয়ে হচ্ছে। দিস ইজ কল্ড ইনস্ট্রাকশন। An instruction is a basic command. Command এটা. The term instruction is often used to describe the most rudimentary programming command. অর্থাৎ যেটা তোমার সূত্র, রুডিমেন্টারি প্রোগ্রামিং কমান্ড সূত্রের উপরে চলে, সূত্রের বাইরে যাবে না, তোমাকে সূত্র করা আছে, এটা করলে ওটা হবে, এটা করলে এটা হবে। দ্যাট মিনস রুডিমেন্টারি প্রোগ্রামিং কমান্ডের উপরে যেটা চলে, সূত্রের উপরে। ফর এক্সাম্পল, এ কম্পিউটার্স ইনস্ট্রাকশন সেট ইজ দ্য লিস্ট অফ অল দ্য বেসিক কমান্ড আমাদের দেওয়া আছে। যেমন আমি কোনটা করলে কি হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, যে এন্টার দিলে আমার এন্টার হবে, তোমার ডিলিট করলে মুছে যাবে। হ্যাঁ, এরকম অনেকগুলো কমান্ড আমাদের এখানে আছে। ইন দ্য কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরেও আবার অনেকগুলো কমান্ড আমাদের তৈরি করা আছে, যেটাকে আমরা প্রোগ্রাম বলি। সেই প্রোগ্রামটাও কিন্তু এক ধরনের ইনস্ট্রাকশন। ডিফাইন মেমোরি। মেমোরি কি? স্মৃতি। কম্পিউটারের স্মৃতি আছে, দেখো দুই ধরনের মেমোরি প্রত্যেকটা ডিভাইসে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে র্যাম আর রম বলো, তোমার রম আর র্যাম বলি না আমরা, ওই দুইটাই হচ্ছে মেমোরি। আচ্ছা, কম্পিউটার মেমোরি রেফার্স টু ডিভাইসেস দ্যাট আর ইউজ টু স্টোর ডেটা অর প্রোগ্রাম। তার মানে আমরা যে কম্পিউটারে যে ডেটা দিই বা প্রোগ্রামটা আমরা স্টোর করি, মজুত করি বা সেভ করে রাখি, এগুলোর জন্য আমাদের মেমোরিটাকে উল্লেখ করে, এটা আমাদের প্রয়োজন হয়। সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশনগুলো সে কাজ করে সে অনুযায়ী এবং সেটাকে মনে রাখে। দিস ইজ কল্ড মেমোরি। অন এ টেম্পোরারি অর পার্মানেন্ট বেসিস, মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। ফর ইউজ ইন অ্যান ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, এই যে আমরা ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার যেটা ব্যবহার করে আমি তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, আমরা আজকে ফেসবুক লাইভে আছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে আমরা এটার মাধ্যমে ব্যবহার করে কি করছি, আমরা এখন ফেসবুক লাইভে আছি। তো আমরা মেমোরিটা কি দেখলাম, আমাদের মেমোরি হচ্ছে যে কম্পিউটারে আমরা যে ধরনের ডেটা লিখি, আমি একটা জিনিস লিখছি, ওটা কম্পিউটার শো করতেছে, আবার আমি এটাকে প্রসেস করছি, সেটা দেখাচ্ছি, এটা তার প্রাইমারি মেমোরি। কিন্তু আমি এটাকে সেভ করে যখন রেখে দিব, সেটা কিন্তু কম্পিউটার এটা রেখে দিব। আর একটা মেমোরি হচ্ছে আমি একটা জিনিস লিখে আমি সেভ করলাম না, কম্পিউটারটাকে বন্ধ করে দিলাম, কিন্তু পরে আবার পরবর্তীতে যখন আমি কম্পিউটারটা চালু করব তখন কিন্তু আমি তা পাবো না, কারণ সেটা আমার সেকেন্ডারি মেমোরিতে আমি সেভ করে রাখি নাই, এটাকে আমি স্টোর করি নাই। তাহলে মেমোরি আমরা দেখলাম দুই ধরনের, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, একটা এটাকে টেম্পোরারিভাবেও রাখা যায় এবং পার্মানেন্টলিও রাখা যায়। আসলে আমরা মেমোরিটা দুই ধরনের মেমোরিকে আমরা একটা ভলাটাইল অ্যান্ড একটা নন ভলাটাইল। ভলাটাইল মেমোরিটা আমরা কি, আমরা একটু দেখি। Volatile memory, also known as volatile storage, is computer memory. কম্পিউটার মেমোরিকে volatile storage হিসেবে বলা হয়, that requires power to maintain the stored information. তার পাওয়ারের, বিদ্যুতের দরকার হয়, শক্তির দরকার হয় এই স্টোর ইনফরমেশনটাকে দেখানোর জন্য। আনলাইক নন ভলাটাইল মেমোরি, সে নন ভলাটাইল মেমোরির মতো, হুইচ ডাজ নট রিকোয়ার এ মেনটেন পাওয়ার সাপ্লাই, তাকে নন ভলাটাইল মেমোরিতে তোমার পাওয়ার সাপ্লাই এর কোনো প্রয়োজন হয় না, মেনটেন করতে হয় না। ইট হ্যাজ বিন লেস পপুলারলি নোন অ্যাজ টেম্পোরারি মেমোরি। এটা তোমার ভলাটাইল মেমোরিটা কি হচ্ছে, ইট হ্যাজ বিন লেস পপুলারলি নোন, এটাকে আমরা সবাই টেম্পোরারি মেমোরি হিসাবেই জানি। নন ভলাটাইল মেমোরি, নন ভলাটাইল মেমোরিতে দেখো, নন ভলাটাইল মেমোরি হচ্ছে এমভিএম, আর নন ভলাটাইল স্টোরেজ ইজ এ কম্পিউটার মেমোরি দ্যাট ক্যান রিটেইন মানে থাকে, দ্য স্টোরড ইনফরমেশন, যে মজুত করা তথ্য, ইভেন হোয়েন নট পাওয়ার, যখন আমরা কম্পিউটারটা পাওয়ারে থাকে না, যখন কম্পিউটারটা বন্ধ অবস্থায় থাকে, তারপরেও কিন্তু আমার কম্পিউটারের মধ্যে আমার যে তথ্য আমি যেটা লিখেছি বা যেটা সেভ করে রেখেছি সেটা থেকে যায়।
তাই না? সেটাই হচ্ছে নন ভলাটাইল মেমোরি। আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। দেখো, রিড অনলি মেমোরি, র্যান্ডম রোম বলি, যে রিড অনলি মেমোরি রোম, ফ্ল্যাশ মেমোরি আমরা দেখছি। মোস্ট টাইপস অফ ম্যাগনেটিক কম্পিউটার স্টোরেজ ডিভাইস, যেমন আমরা যে পেন ড্রাইভ ব্যবহার করি, হার্ড ড্রাইভ তো প্রত্যেকটা কম্পিউটারে থাকে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে হার্ড ড্রাইভ থাকবে। হার্ড ড্রাইভ না থাকলে আমরা যে স্টোর করি, আমরা যে ছবিগুলো দেখি, আমরা গান শুনি, আমরা অনেক সময় সেভ করে রাখি অনেক কিছু, সেগুলো কিন্তু সম্ভব হবে না। ফ্লপি ডিস্ক এখন বর্তমানে নাই, ম্যাগনেটিক টেপ এগুলো এখন বর্তমানে চলে না। এখন আমরা ইউজাররা যারা কম্পিউটার ব্যবহার করি, তা আমরা পেন ড্রাইভও এখন ব্যবহার করি না আমাদের এখন, কারণ আমাদের ওয়েব বেসড যতগুলো ক্লাউড স্টোরেজগুলো আছে, আমরা যেটাকে ক্লাউড বলি, সেটা এক ধরনের স্টোরেজের কাজ করে, মেমোরির কাজ করে। তো আমরা সেগুলো ব্যবহার করার কারণে, যেহেতু আমাদের এখন আমরা 24 আওয়ার্সই আমরা ওয়েবের মধ্যে থাকি, আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকি, আমরা ইন্টারনেটের নেটওয়ার্কের মধ্যে থাকি, সেক্ষেত্রে আমরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করি। আমরা এখন পেন ড্রাইভও ব্যবহার করি না। আর ইদানিং তোমার ডিভিডি রম, হ্যাঁ, সিডি রম, এগুলোর ব্যবহার একেবারে উঠে যাচ্ছে। ইভেন পেন ড্রাইভও ব্যবহার করি না। আমরা বললাম না, আমাদের এখন প্রয়োজন হয় না। আমরা যেহেতু নেটের মধ্যে থাকি, আমরা বিভিন্ন ধরনের ভার্চুয়াল ক্লাউড মেমোরিগুলো ব্যবহার করি। তো এখন এই যে ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে, এগুলোর ব্যবহার হয় না। অপটিক্যাল ডিস্ক আছে, হ্যাঁ, আর্লি কম্পিউটার স্টোরেজ মেথড, এটা আমরা কিন্তু ওই মেমোরির মধ্যে আছি, নন ভলাটাইলের মধ্যে আছে। আমি আবার একটু পিছনে গিয়ে দেখাই, আমরা নন ভলাটাইলের মধ্যে ছিলাম। আর্লি কম্পিউটার স্টোরেজ মেথডস সাচ এস পেপার টেপ অ্যান্ড পাঞ্চ কার্ডস, এগুলো এখন বর্তমানে কম্পিউটার যখন কম্পিউটার প্রথমে আবিষ্কার হয়েছিল, তখন এই ধরনের আমরা পেপার টেপ বা পাঞ্চ কার্ডস ব্যবহার করতাম। হ্যাঁ, কিন্তু এখন এগুলা জাস্ট উদাহরণ হিসাবে তোমাদের এগুলো মনে রাখতে হবে, এগুলো লিখতে হবে। এরপরের ইনফরমেশানে যাই। এখানে ডেটা কি বলছে দেখি। নন ভলাটাইল মেমোরি ইজ ফর লং টার্ম পারসিস্টেন্ট স্টোরেজ, এটা অনেক দীর্ঘস্থায়ী স্টোরেজ মজুদ থেকে যায়। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ফর্ম অফ প্রাইমারি স্টোরেজ টুডে ইজ ভলাটাইল ফর্ম অফ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে বলা হচ্ছে দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ফর্ম অফ প্রাইমারি স্টোরেজ, মানে ইউজড ফর্ম অফ প্রাইমারি স্টোরেজ যেটাকে আমরা বলি টুডে, যেটা হচ্ছে ভলাটাইল ফর্ম অফ র্যান্ডম অ্যাক্সেস memory, meaning that when the computer is shut down, anything contained in RAM is lost. তাহলে ভলাটাইলের মধ্যে আমি যা বন্ধ করে দিব, তাহাই র্যামের মধ্যে আমরা যাহা কি বন্ধ করে দেবো আমার কম্পিউটার, এর সাথে সাথে ওইটা লস্ট হয়ে যাবে। এবার আসো, হোয়াট ইজ প্রাইমারি মেমোরি? Primary memory or the main memory is part of the main computer system. বুঝেছো তো? মেইন কম্পিউটার সিস্টেম এটা অংশ। The processor or the CPU directly stores and retrieved information from it. এটা স্টোর থাকে প্রসেসর সিপিইউ, এবং এটা ইনবিল্ট থাকে, এই মেমোরিটা ইনবিল্ট থাকে। মানে আমি যখন কম্পিউটারের সুইচ দিচ্ছি, তখন কম্পিউটার কিন্তু খুলতেছে, খোলার পর কিন্তু সে সবগুলো আইকন শো করতেছে। তার মানে কি, এই যে আইকন কম্পিউটার খুললো, আইকন শো করলো, এখানে আইকনে এক একটা ডিজাইন আছে, এটা কিন্তু এর আগে কিন্তু স্টোর করা আছে। কম্পিউটার যখন তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচার কোম্পানি থেকেই এই জিনিসগুলো কিন্তু দেওয়া হয়েছে। এটাই ছিল তার প্রাইমারি মেমোরি, থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এই যে প্রসেসটা করলো, এটাই হচ্ছে গিয়ে তোমার প্রাইমারি মেমোরি। দিস মিনস ইজ অ্যাক্সেস বাই সিপিইউ ইজ র্যান্ডম ফ্যাশনের মধ্যে। দ্যাট মিনস এনি লোকেশন অফ দিস মেমোরি ক্যান বি অ্যাক্সেসড বাই দ্য সিপিইউ টু আইদার রিড ইনফরমেশন ফ্রম ইট। তাহলে কী হলো, যে কোনো সিপিইউ থেকে তুমি যে কোনো জায়গা থেকে তুমি ক্লিক করলে কিন্তু তুমি এই পর্যায় পর্যন্ত আসবে, কম্পিউটার খুলবে, তারপরে তুমি বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের ফোল্ডারে ক্লিক করে তুমি ভিতরে যেতে পারবে। হ্যাঁ, দ্যাটস মিনস এটা একটা প্রাইমারি মেমোরির আওতার মধ্যে আছে। অর টু স্টোর ইনফরমেশান ইট, এবং তুমি এগুলো কী করবে, ফোল্ডারে গিয়ে তুমি তোমার ইনফরমেশানগুলোকে তুমি স্টোর করতে পারবে। কিন্তু যতক্ষণ তুমি স্টোর করবে, ততক্ষণ পর্যন্ত তুমি অতটুকুই দেখতে পাবে যতটুকু দেয়া আছে। এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এটা কী করে, পরিচালিত করে। টাইপস অফ প্রাইমারি মেমোরি দেখো, র্যাম ইজ RWM, রিড রাইট মেমোরি। RWM হচ্ছে read write memory. The CPU can write and read information from any primary memory location implemented using RAM. RAM ব্যবহার করে আমি সিপিইউ যে কোনো জায়গা থেকে আমি রিডও করতে পারি, রাইটও করতে পারি। আর এটাকে বলা হচ্ছে র্যাম। হ্যাঁ, র্যামের কাজ হচ্ছে রিড রাইট মেমোরি। আর রম হচ্ছে শুধু রিড অনলি মেমোরি, সে রাইট করবে না। রম স্ট্যান্ডস ফর রিড অনলি মেমোরি, আর তে রিড, ও তে অনলি, এম তে মেমোরি। এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরির পার্ট।
আসো হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিটা দেখো, secondary memory is much slower and also less costly. It stores the data permanently unless it is erased. যতক্ষণ না তুমি এটাকে ইরেজ মানে মুছে ফেলছো ততক্ষণ সে কি করবে, তোমাকে সেই ডেটাগুলো শো করতেই থাকবে। কারণ আমাদের হার্ড ড্রাইভ, আমাদের পেন ড্রাইভ, হ্যাঁ, আমাদের ক্লাউড স্টোরেজ, এগুলো সব সেকেন্ডারি মেমোরির আওতাভুক্ত থাকে। এক্সাম্পল দেখো, ফ্লপি ডিস্ক স্টোরেজ মিডিয়া, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মেমোরি চিপস এটসেট্রা, এগুলো কী করে আমরা যা লিখি, আমরা যে প্রোগ্রামগুলো সেভ করে রাখি, এগুলো কী করে, সেগুলো সে তথ্যগুলো মজুত করে রেখে দেয়। এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আসো আমরা খুব কাছাকাছি চলে গেছি। হোয়াট ইজ মাইক্রো প্রসেসর? প্রসেসর কথাটার মানে হচ্ছে প্রসেস। আমি যদি প্রসেসর যদি আমি আমার নিজেকে দিয়ে যদি আমি প্রসেসরটাকে যদি আমাদের আমার মানবদেহের প্রসেসরটা কি, আমাদের মানবদেহের প্রসেসর কিন্তু আমাদের হার্ট কী করে, আমাদের সার্কুলেটিং সিস্টেম সে কী করে, পুরো শরীরের মধ্যে ট্রান্সপোর্ট করছে আমাদের ব্লাড, শুধু ব্লাড না, ব্লাডের সাথে আর যত যা আছে উপাদান, সমস্ত উপাদান কিন্তু সে আমার এই সিস্টেমের মধ্যে থেকে, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পুরো টপ টু বটম মানে পা থেকে মাথা পর্যন্ত সে একবার নিয়ে দৌড়াচ্ছে, এই রক্তগুলো সে প্রসেস করতেছে। আমি একটা ওষুধ খেলাম, আর সেই ওষুধটা, আর আমি যখন একটা ইঞ্জেকশন নিলাম, প্যারেন্টাল যে রুট থেকে আমি যখন একটা কি অ্যাডমিনিস্টার করছি ইঞ্জেকশন, কী হচ্ছে, সে সাথে সাথে কিন্তু সে জাস্ট লাইক এ বিদ্যুৎ, আমরা যেমন ইলেকট্রিসিটিতে হাত দিলে কি আমাদেরকে হাত ফেলে দেয়, অনেক সময় ধরে ফেলে, তো রক্তটা কিন্তু সেভাবে কিন্তু একেবারে প্রতিনিয়ত সে কী করছে, ট্রাভেল করছে, সে কী হচ্ছে, এক জায়গা থেকে সার্কুলেট হচ্ছে, সে ট্রাভেল করতেছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমি যখন আমি আমার শরীরে যখন কোথাও আমি একটা ফটো করবো, সাথে সাথে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বেরো, কারণ সে তো ভিতরের মধ্যে রানিং করছে, জাস্ট লাইক এ ইলেকট্রিসিটি, সে শরীরের ভিতরে সে রানিং করতেছে, এবং সে শরীরটাকে এভাবে কী করছে, সে শরীরটাকে জীবন দিয়ে রেখেছে, পুষ্টি দিয়ে রেখেছে, এনার্জি দিয়ে রেখেছে সেলগুলোকে। তো এইটাই হচ্ছে গিয়ে প্রসেসর। তাহলে হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে সব কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে পুরো শরীরটা নিস্তব্ধ হয়ে যাবে। তাহলে প্রসেসরটা হচ্ছে ঠিক এভাবে, যে আমি যদি আমার শরীরের মধ্যে মনে করো যে আমি যে কোনো কারণেই অসুস্থ হয়ে আছি, আমার গ্যাস্ট্রোএন্টাইটিসের সমস্যা হচ্ছে, হ্যাঁ, আমার প্রদাহ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, তো ইন্টেস্টিনাল প্রবলেম হচ্ছে, তাহলে এখন আমি কী করলাম, আমি তোমার এই রুট দিয়ে না নিয়ে আমি কী করলাম, আমি অ্যাডমিনিস্টার করলাম রক্তের মধ্যে, আমি কী করলাম, আমি মেডিসিন নিলাম, সেই মেডিসিনটা কি সাথে সাথে সে কী করছে, সে পুরো শরীরটাকে কিন্তু কী করলো, সে ক্যারিয়ার হয়ে সে পুরো শরীরটাকে ট্রান্সপোর্ট করে দিল, এবং আমি যে উপাদানটা দিলাম রক্তের, সে ঠিক সে যেখানে যেটা যাওয়ার কথা, যে রিসেপ্টারে ওই মেডিসিনটা যাওয়ার কথা, সে ওখানেই যাবে, এবং ওখানে গিয়ে সে এটা কি কেমিক্যাল রিয়াকশান তৈরি করে সে ওটাকে রিপেয়ার করার চেষ্টা করবে, তাই তো? তাহলে এটাই হচ্ছে প্রসেসের সাথে সাথে এটা কাজ করলো। আমার কথা বোঝা যাচ্ছে? আমি মানব দেহ থেকে এটা বুঝালাম, ঠিক প্রসেসর হচ্ছে তাই, যে প্রসেসরের কাজ হচ্ছে কম্পিউটারের সমস্ত কাজটাকে খুব দ্রুত, মানে সমস্ত, মানে সেটা একটা কম্পিউটারের হার্ট বলা যায়। তো মাইক্রো কথাটা মানে হচ্ছে ছোট, মাইক্রো প্রসেসর ইনকর্পোরেট মোস্ট অফ অর অল অফ দ্য ফাংশন অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে মোস্ট অর অল অফ দ্য ফাংশন, সমস্ত ফাংশনের সাথেই সে জড়িত অন এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। সার্কিট কথাটা আমরা একটু একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সার্কিট জিনিসটা কি। দ্য ফার্স্ট মাইক্রোপ্রসেসর ইমার্জ মানে উদ্ভব হয়েছিল ইন দ্য আর্লি 1970s অ্যান্ড ওয়ার ইউজড ফর ইলেকট্রনিক ক্যালকুলেটার্স। এটা ব্যবহার করেছে ইলেকট্রনিক ক্যালকুলেটর হিসাবে, ইউজিং বাইনারি কোডেড ডেসিমাল। ওখানে কি ব্যবহার করা হয়েছিল প্রোগ্রামিংয়ে, বিসিডি, বাইনারি কোডেড ডেসিমাল, অ্যারিথমেটিক আর 4 বিট ওয়ার্ডস, অ্যারিথমেটিক, হ্যাঁ, বাইনারি কোডেড ডেসিমাল অ্যারিথমেটিক অন 4 বিট ওয়ার্ডসের মধ্যে বাইনারি কোডেড ডেসিমালটা ব্যবহার করা হয়েছিল। আসো আমরা একটু দেখি যে প্রসেসরটা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে মাঝখানে যে একটা চারকোনার একটা মানে স্কোয়ার একটা বস্তু দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তোমার প্রসেসর। বর্তমানে একটা মাইক্রো প্রসেসরের মধ্যে তোমার 260 কোটি ট্রানজিস্টার রয়েছে, 260 কোটি ট্রানজিস্টার রয়েছে। তার মানে মনে করি যে ছোট্ট একটা জিনিস দেখছো, ঠিক তুমি যত বড়ই দেখছো এটা আসলে মানে বাস্তবে দেখতে এত বড়ই, এর চেয়ে একটু ছোটই হবে। আমি তো যেহেতু ল্যাপটপে দেখছি, তোমরা হয়তো মোবাইলে দেখছো, তোমরা হয়তো একটু ছোট করে দেখছো, কিন্তু
প্রসেসরটা এই মানে তার বাস্তবিক অর্থে দেখতে এতটুকু এতটুকু একটা জিনিসের মধ্যে 260 কোটি ট্রানজিস্টর রয়েছে। তাহলে মনে করো কত ছোট ছোট ট্রানজিস্টর রয়েছে এটার মধ্যে। তাহলে এটা কি করে, এটা পুরো পুরো একটা মাদার বোর্ডের মধ্যে যতগুলো সার্কিট আছে, যতগুলো চিপস আছে, সমস্তর মধ্যে এটাকে বিদ্যুতের মধ্যে সে কি করে, সে এনার্জি পৌঁছে দিচ্ছে। সেই তথ্য যে তথ্য প্রবাহ, আমি যে লিখছি, আমি যে প্রসেসিং করছি, এই যে কাজগুলো কত দ্রুত আমার মনিটর শো করতেছে, এটা শুধুমাত্র প্রসেসরের কারণে এবং র্যামের কারণে হচ্ছে, মেমোরির কারণে কিন্তু এটা হচ্ছে। হোয়াট ইজ ট্রানজিস্টার? একটু আগে কিন্তু আমি বললাম যে একটা প্রসেসরের মধ্যে এখন এত ট্রানজিস্টার এত মাইক্রো হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে যে 260 কোটি ট্রানজিস্টার থাকে। আসো আমরা এখন দেখব হোয়াট ইজ ট্রানজিস্টার। A device composed of semiconductor material that amplifies a signal or opens or closes a circuit. অর্থাৎ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে, ওটা আমরা এক ধরনের ম্যাটেরিয়াল আছে যেটা তোমাদের না দেখলে তোমরা বুঝবা না। সেমিকন্ডাক্টর তো বুঝো, যেটা তোমার বিদ্যুৎ পরিবাহী, কিন্তু সেমিকন্ডাক্টর পুরোটা না, হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী করছে কিন্তু সেটা অল্পভাবে করছে। এবং এখানে কিন্তু ক্লোজ এবং ওপেন একটা সিস্টেম থাকে, 0 1 0 1, যেটা আমরা অন অফ, যেমন আমরা একটা লাইট জ্বালাচ্ছি, লাইট নিভাচ্ছি, জ্বালানো নিভানো, এটাকে বলা হচ্ছে ক্লোজ এবং ওপেন সার্কিট, সিগন্যাল ওপেন সার্কিট। ইনভেন্টেড ইন 1947 অ্যাট বেল ল্যাব, এটা ইনভেন্ট করেন, আবিষ্কার করেন ট্রানজিস্টার। ট্রানজিস্টার হ্যাভ বিকাম দ্য কি ইন্টিগ্রেন্টস অফ অল ডিজিটাল সার্কিট। যতই ডিজিটাল সার্কিট আছে, এটা শুধু কম্পিউটার না, আমাদের স্মার্টফোন, আমরা বাড়িতে ব্লেন্ডার মেশিন ব্যবহার করি, আমরা আয়রন ব্যবহার করি, আমরা মনে করো টিভি দেখি, আমরা যত আমাদের ডিজিটাল ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সবগুলোর মধ্যে এই সার্কিট আছে। সার্কিট ছাড়া বর্তমানে কোনো মডার্ন যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো রয়েছে কিচ্ছু নাই। সার্কিট ছাড়া এখানে এখন কোনো ধরনেরই ডিজিটাল বা ইলেকট্রিক্যাল ডিভাইস তোমার সার্কিট ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। এটাই হচ্ছে প্রাণ, এটাই হচ্ছে তাদের সার্কিটই হচ্ছে, ডিজিটাল সার্কিটই হচ্ছে তার দেহ, তার অর্গান। ইনক্লুডিং কম্পিউটার্স, microprocessor contain tens of millions of microscopic transistor। এই যে একটু আগে যেটা বললাম, টেন্স অফ মিলিয়ন্স অফ মাইক্রোস্কোপিক ট্রানজিস্টার রয়েছে। তাহলে ট্রানজিস্টার হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর, এক ধরনের ম্যাটেরিয়াল উপাদান, যার হচ্ছে অন এবং অফের, যেমন 0 1 লাইট যেমন অন অফ হচ্ছে, সেরকম তোমার ট্রায়োড ডায়োডের একটা বিষয় রয়েছে এখানে। হোয়াট ইজ ট্রানজিস্টার? এখানে আমরা এখন ট্রানজিস্টার দেখব। তোমরা এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি ট্রানজিস্টার, ফার্স্ট জেনারেশন ট্রানজিস্টার, যখন প্রথম ফার্স্ট জেনারেশন ট্রানজিস্টার অনেক বড় ছিল। ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটা ছিল বর্তমানে যেমন আমাদের ওয়াটার ফিল্টার বাসায় থাকে না, এটা ওয়াটার ফিল্টার মেশিনের মতো ছিল ট্রানজিস্টারটা, দেখছো কত বড়। এরপরে সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার চলে আসলো চিপের মধ্যে, এই যে চিপ চিপ দেখতে পাচ্ছি আমরা, ওই যে দেখছো দুটো করে দেখানো হয়েছে সেকেন্ড জেনারেশন। ঠিক আমি বাম থেকে বলছি, বাম থেকে দুইটার পরে তৃতীয় চতুর্থটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ট্রানজিস্টার। থার্ড জেনারেশনের ট্রানজিস্টার দেখা যাচ্ছে ওটা একটা চিপের মধ্যে 167টা ট্রানজিস্টার রয়েছে। তারপরে আসছে তার সাথে 167 ট্রানজিস্টারের পরপরই ওই থার্ড জেনারেশনে আরেকটা আবিষ্কার করো, যেখানে 3510টা ট্রানজিস্টার রয়েছে একটা চিপের মধ্যে। এই চিপগুলো কিন্তু তুমি যত বড় দেখছো ঠিক তত বড়, আমাদের একটা আঙ্গুলের 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 ইঞ্চি করে এগুলোর চিপ। এরপরে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর, যেমন কোর i7 লেখা আছে, ইন্টেল কোর i7। একটু আগে যেটা বললাম যে 260 কোটি ট্রানজিস্টার রয়েছে এই মাইক্রো প্রসেসরের মধ্যে। তাহলে এটা ট্রানজিস্টার হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর মাইক্রোস্কোপিক ম্যাটেরিয়াল। এবার হোয়াট ইজ এন আইসি? আইসি কথাটা বলছি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কথাটা, ইন্টিগ্রেট কথা মানে একত্র করা, মানে অনেক কিছু অনেক জিনিসকে একত্র করা এবং তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্কড তৈরি করা, মানে আন্তঃযোগাযোগ তৈরি করা, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড, একত্র করে আন্তঃযোগাযোগ তৈরি। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসি সংক্ষেপে বলে। হাউ ডাজ ইট হেল্প ইন রিডিউসিং দ্য সাইজ অফ কম্পিউটার? IC is an integrated circuit. It integrates large number of circuit elements. একটু আগে বললাম অনেকগুলো সার্কিটকে সে একত্র করে into very small surface, ছোট্ট একটা জায়গায়, less than 5 mm স্কোয়ার,
মিলিমিটার স্কোয়ারের মধ্যে সে অনেকগুলো সার্কিটকে কী করে একত্র করে দেয়, এই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট অফ সিলিকন নোন এস চিপস, যেটা সিলিকনের মধ্যে যে প্লাস্টিক দেখতে মনে হয় যে প্লাস্টিক এটাকে আমরা চিপস বলি। হ্যাঁ, আমরা এখন দেখো ইন্টিগ্রেটেড সার্কিটের আমরা কিছু একটা উদাহরণ দেখছি। সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা চিপ দেখা যাচ্ছে, চিপের মধ্যে অনেকগুলো সার্কিট আছে, এখানে আবার একটা পোর্ট দেখা যাচ্ছে যেখান থেকে একটা ওয়্যারগুলো কেবলটা বের হয়ে আসছে। দেখো এই কেবলটা একটু বাদামি রঙের কেবল বের হয়ে আসছে, এটা কিন্তু একটা পোর্ট, প্লাস্টিকের এটা পোর্টের মধ্যে এটা ঢুকে যায়। আর ছোট ছোট যে স্কোয়ার, তারপরে গোল, তারপরে ছোট ছোট তুমি দেখছো মানে মিনিয়েচারের মতো দেখা যাচ্ছে যে লম্বা বড় ছোট, এগুলোই কিন্তু হচ্ছে তোমার গিয়ে চিপসগুলা, এইগুলোই হচ্ছে সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট এটাকে বলা হয়, যে এগুলোকে ট্রানজিস্টার, এই যে সার্কিটগুলো এখানে বসানো হয়েছে অনেকগুলো সার্কিট নিয়ে এখান থেকে একটা চিপ তৈরি হয়েছে। দেখো এই যে বড় যেমন দেখছো যেখানে আই স্টক লেখা আছে, এটা বড়, এটা একটা বড় সার্কিট, এটার মধ্যে কিন্তু অনেকগুলো ট্রানজিস্টার রয়েছে। ছোটো ছোটো যেমন স্কোয়ার দেখছো, ছোট্ট গোল দেখছো, এটাকে যদি আমরা বলি যে হেলিকপ্টার থেকে একটা শহরের ছবি তুললে যে অনেকগুলো বিল্ডিংকে এরকম দেখা যায়, অনেক উপর থেকে যখন ছবি তুলবো তখন একটা শহরের বিল্ডিংকে এরকম দেখা যাবে। তো জাস্ট আমরা ওই রকম একটা ভিউ দেখছি যে অনেক ছোট ছোট সমন্বয়, এটা পুরো হোল জিনিসটাকে বলা হয় আইসি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট, আমরা যেটাকে বলি সার্কিট বক্স, অনেক সময় বলি যে এটা আমাদের একটা আইসি, এটা চিপ, পুরো জিনিসটাকে বলা হয় চিপ। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের উপাদানগুলো কী কী, প্রসেসটা কী। দেখো প্রথমটা হচ্ছে ইনপুট ইউনিট, তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপরে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, তারপর আউটপুট ইউনিট। তাহলে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার আগে মাঝখানে দুটো প্রসেস ধাপটা একটা কম্পিউটারকে অতিক্রম করতে হয়, সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, তারপরে সে আউটপুট করে। এটাই হচ্ছে কম্পোনেন্ট। ডিফাইন নাম্বার সিস্টেম। The term computer numbering formats refer to the schemes implemented in digital computer and calculator hardware and software to present number. নাম্বার সিস্টেমটা আমার বলি, দ্য টার্ম কম্পিউটার নাম্বারিং ফরম্যাটস রেফার্স উল্লেখ করে টু দ্য স্কিম ইমপ্লিমেন্টেড ইন ডিজিটাল কম্পিউটার, ইমপ্লিমেন্টেড মানে পরিচালনা করা হয় যে নাম্বার সিস্টেম, যে প্রোগ্রামকে অ্যান্ড ক্যালকুলেটর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টু প্রেজেন্ট নাম্বার, এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ক্যালকুলেট করা হয়, সফটওয়্যারকে ক্যালকুলেট করে হার্ডওয়্যারের মাধ্যমে ক্যালকুলেট করে সফটওয়্যারকে যাহা প্রদর্শন করা হয়। যেমন আমরা জানি যে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু 0-1, কম্পিউটার কিন্তু 0-1 0-0-1 1 এবং 0 ছাড়া সে কিন্তু তা কিছু বোঝে না। সেটা কিন্তু আমরা যদি আমার নামটাও লিখি, কিন্তু কম্পিউটার কিন্তু সে আমার নামটা কিন্তু আমি লিখছি কিবোর্ডে নামটা, আমার নামটা আমি অ্যালফাবেটিক্যালি আমি 5টা অক্ষর, আমি 6টা অক্ষর টাইপ করলাম এবং আমরা মনিটরে সেই অক্ষরগুলোই দেখলাম, কিন্তু এর মাঝখানে কিন্তু কম্পিউটার কি সেই অক্ষরগুলো আমাদেরকে কত দ্রুত সেটা আমাদেরকে দেখিয়ে দিল। আমরা টাইপ করার সাথে সাথে মনিটরে সে আমি যাহা টাইপ করলাম, যে অক্ষরটা লিখলাম সেটা দেখলাম, কিন্তু যে লেখা এবং দেখার মাঝামাঝি কয়েকটা সেকেন্ড, এই যে কয়েকটা সেকেন্ডের মধ্যে কি করলো কম্পিউটার, কি করে ফেললো কম্পিউটার, সে কিন্তু প্রসেস করে ফেললো। কম্পিউটার কিন্তু জীবনে আমার নাম জানে না, সে কিন্তু প্রত্যেকটা অক্ষরকে সে 0-1 দিয়ে কিন্তু সে কি করে, সেই মেশিন ল্যাঙ্গুয়েজে সে আগে ওটাকে রিড করতেছে, সে রিড করে সে ইনকোড করছে, ইনকোড করার পর সে ডিকোড করতেছে। ঠিক আছে, ডিকোড এভাবে করে, সে নেয়, সে তার ভাষাতে সে বুঝতেছে এবং সে ওটাকে কি করছে, সে আবার ওটাকে কনভার্ট করে, সে আবার আমাদের সেই যে ল্যাঙ্গুয়েজে আমি লিখেছি সেই ল্যাঙ্গুয়েজটাকে শো করতেছে, দ্যাট মিনস অ্যালফাবেটিক্যালি সেটাকে শো করতেছে। এটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং কম্পিউটার প্রোগ্রামিং মধ্যে যেটা আসে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখো কি বলছে, ফর এক্সাম্পল ইফ 1 মাল্টিপ্লাইস, আমি যদি পূরণ করি 3, এটা 1/3, আমি একটু বলি এখানে যে তোমরা 2 দেখতে পাচ্ছ, 2 হবে না, এটা 3 হবে, এটা 3 × 1/3, 1 might perhaps expect to get a result of exactly 1। তাহলে আমি যদি 3 এবং 3 যেহেতু এটাকে করে দিই, আমি এটাকে কি করব, আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমার 1 থাকবে না, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার when applying an exact rational number or algebraic মডেলে যদি আমি এটা করি তাহলে কিন্তু আমার 3 এবং এই 3, এটা 2 না, এটা আসলে 3, এই 3 আর এই 3 কেটে দিলে আমার কিন্তু রেজাল্ট হবে 1, এটাই দেখানোর কথা। In practice, however, the result on a digital computer
or calculator may prove to be something such as precisely আরও স্পষ্ট করে দেখাবে। সে কিন্তু দেখো 0.9999999 as one might find when doing the calculation on paper। যখন তুমি আমরা যখন যদি কোনো কাগজে কলমে যদি কোনো হিসাব করি, মনে করো যদি আমি 100 টাকাকে 3 ভাগে ভাগ করি, তাহলে তুমি কত আসবে দেখো, 33 টাকা 33 টাকা 33 টাকা 99 টাকা, কিন্তু আমার কিন্তু 1 টাকা বেঁচে যাচ্ছে না, আমার তো 33 33 কিন্তু সমান হয়েছে। আবার 1 টাকা কি তুমি আবার ভাগ করো ঠিক এভাবে, তাহলে তুমি কীভাবে তোমাকে মানে আলটিমেটলি তোমাকে কিন্তু দশমিকে যেতে হবে, তোমাকে আলটিমেটলি তোমাকে পয়েন্টে যেতে হবে। এবং কম্পিউটার কিন্তু সেই এক্সাক্ট প্রিসাইজ মানে কি একেবারে প্রিসাইসলি সে এক্সাক্ট হিসাবটাই সে তোমাকে পয়েন্টে দেখাবে যে আপনি এত এত পয়সা এত পয়সা এত আনা এত পয়সা এত ভাগ পাবেন যদি আমি 100 টাকাকে 3 ভাগ করি। ঠিক বিষয়টাই তাই। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার গিয়ে কম্পিউটার নাম্বার সিস্টেম, সে তোমাকে একদম এক্সাক্ট দেখাবে। হোয়াট আর দ্য টাইপস অফ নাম্বার সিস্টেম? আমাদের নাম্বার সিস্টেমের টাইপগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আসলে আমরা খুব 39 নম্বরে চলে এসেছি। হোয়াট আর দ্য পজিশনাল নাম্বার সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ দেয়ার বেস? পজিশনাল নাম্বার সিস্টেম কি আর তার বেসটা কি? আমার ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 10, ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 10 10 বোঝায়। বাইনারি নাম্বার হচ্ছে 2 0 1, এটা হচ্ছে বাইনারি, ডেসিমাল হচ্ছে 10। অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে 8 আর হেক্সাডেসিমাল হচ্ছে 16। এটা মাথায় রাখতে হবে। ডেসিমাল হচ্ছে 10টা নাম্বারকে বলে ডেসিমাল, বাইনারি হচ্ছে 2টা, যেটা বাইনারি যেটা একটু মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বললাম। অক্টা নাম্বার সিস্টেম হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 16। এভাবে লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। ওকে, আমরা লাস্ট শর্ট কোশ্চেনে চলে গেছে। এখানে আমরা দেখব যে নিবল কাকে বলে, বিট এবং বাইটে তিনটা জিনিস, নিবল বিট এবং বাইট। আসো নাম্বার 1 নিবলে যাই। In computers and digital technology, a nibble, pronounced nibble, sometimes spelled nibble, is 4 binary digit কি আমাদের 4টা বাইনারি ডিজিট or half of an 8-bit byte। 8-bit বাইটের হচ্ছে অর্ধেক হচ্ছে 4। হ্যাঁ, a nibble can be conveniently represented by one hexadecimal digit। a nibble can be conveniently represented by one hexadecimal digit। hexadecimal মানে 16 ডিজিটের যেটাকে বলা হয় hexadecimal। এটা কি বলে, এটা রিপ্রেজেন্ট করতে পারে। এরপর আসো এ বিট। এ বিট হচ্ছে গিয়ে তোমার শর্ট ফর বাইনারি ডিজিট। এটা বাইনারি ডিজিটের সঙ্গে একেবারে একককে বলা হয় বিট। ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা ইন আ কম্পিউটার। কম্পিউটারের ডেটা যে মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পিউটার যেটাকে কাউন্ট করে সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে বিট। আ বিট হ্যাজ আ সিঙ্গেল বাইনারি ভ্যালু, যেমন 0, আইদার 0 অর 1। এটা হচ্ছে বিট হচ্ছে হয় 0 অথবা 1, একটা সিঙ্গেল বাইনারি ভ্যালু হবে। হ্যাঁ, বাইনারি মানে তো 2, জানো যে 0 এবং 1 এই দুটো হচ্ছে বাইনারি। আচ্ছা, although the computer usually provide instructions that can test and manipulate bits। তাহলে কম্পিউটারে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেই, আমরা যে লিখি হার্ডওয়্যারের মাধ্যমে, সে কী করে, সে এই বিটসগুলোকে সে বিটসগুলোকে তোমার ম্যানিপুলেট করে, অর্থাৎ সে পরিচালনা করে, সে এটাকে চেঞ্জ করে, রিফর্ম করে, ট্রান্সফর্ম করে। দে জেনারেলি আর ডিজাইন টু স্টোর ডেটা অ্যান্ড executed instruction in bit multiple called bytes। তাহলে কী হচ্ছে, generally are designed to store data and execute instructions in bit multiples called byte। এই বিটগুলোর একটা সংক্ষিপ্ত একটা ইউনিট হচ্ছে বিট, কিন্তু অনেকগুলো 4টা মিলে 8টা মিলে কী হয়ে যাচ্ছে, এখানে আমার বাইট হয়ে যাচ্ছে। In most computer system a byte is a unit of data that is 8 binary digit long। 4 দোকানে 8, 2 4 মিলে কী হলো, 8টা বিট মিলে কি হয়, একটা বাইট তৈরি করে। বিট মানে একটা শব্দ, একটা অক্ষর, একটা সংখ্যার। বাইট হচ্ছে যদি 8টা সংখ্যা মিলে একটা বাইট হয়। এ বাইট ইজ দ্য ইউনিট মোস্ট কম্পিউটার ইউজ টু রিপ্রেজেন্ট আ ক্যারেক্টার সাচ অ্যাজ আ লেটার। চিন্তা করো, আমি একটা শব্দ ধরো টি লিখলাম, আমি একটা শব্দ লিখলাম এম, আমি একটা শব্দ লিখলাম এস। তাহলে দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু একটা বাইট। একটা বাইট মানে কি, একটা শব্দের জন্য 4টা তোমার সংখ্যা বা অক্ষর কাজ করতেছে একটা শব্দের পিছনে। তাহলে এখানে 8টা
একটা শব্দের পিছনে 8টা সংখ্যা, মনে করে 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা সংখ্যা কাজ করতেছে। সেখানে 0 এবং 1, 0 এবং 1, এখানে 8টা সংখ্যা কাজ করতেছে 0 1 এর, সেটা মিলে কিন্তু একটা ক্যারেক্টারের জন্য, গাণিতিক একটা ক্যারেক্টারের জন্য আমার, অ্যালফাবেটিক একটা ক্যারেক্টারের জন্য আমাকে গাণিতিক 8টা ক্যারেক্টার আমার প্রয়োজন হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে বাইট। such as letter, number or typographic symbol. Typographic symbol যেমন টাইপোগ্রাফিক সিম্বলের জন্য হতে পারে যেমন জি বুঝিয়ে আমি দুদিকে কি করলাম, আমি কমান্ডটা বন্ধ করে দিলাম। আমরা দিই না যে দুই দিকে দুইটা কমা দিয়ে, ডাবল কমা দিয়ে কি করলাম, আমরা ওটাকে বন্ধ করে দিলাম। এবং 5 অর এই যে তোমার দেখা যাচ্ছে এখানে কি, এটাকে বলা হয় কি এক্সক্লেমেশন, এটা একটা ইন্টারগেটিভ সাইন, এটাকে কি বলা হয়, ইন্টারগেটিভ সাইন, প্রশ্নবোধক চিহ্ন। এ বাইট ক্যান অলসো হোল্ড আ স্ট্রিং অফ বিটস। স্ট্রিং মানে কি সুতা, হোল্ড আ স্ট্রিং অফ বিটস, অনেকগুলা বিটসকে সে ধরে রাখে, দ্যাট নিডস টু বি ইউজড ইন সাম লার্জার ইউনিট ফর অ্যাপ্লিকেশন পারপাসে। তাহলে শুধু আমার এটা একেবারে সংক্ষিপ্ত রূপে যদি একটা অক্ষরের জন্য আমার একটা বাইট, দ্যাট মিনস 8টা ক্যারেক্টারের প্রয়োজন হচ্ছে আমার নিউমেরিক্যাল ক্যারেক্টার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কি অক্ষর লিখি, আমরা তো এটাতে আমাদের হচ্ছে অ্যালফাবেটিক্যালি একটা ইউনিট, অথচ কম্পিউটারের একটা ইউনিট হচ্ছে বিট, হচ্ছে একটা অক্ষর, অথচ 8টা অক্ষর মিলে সে আমাদের একটা ইউনিটকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের মোট 20টা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে 20টা সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। আমরা এই 40টা প্রশ্নই আমরা পরীক্ষার জন্য পড়ব। আমি পরবর্তীতে যদি কম্পিউটারের ক্লাস, যদি আমাকে ডিজিটালতে নিতে হয়, পরবর্তী ক্লাসগুলো আমার ডিজাইন হবে, আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থাকো এবং নিরাপদে থাকো। সবাই নিরাপদে থাকো। খোদা হাফেজ।